সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা আসন পেয়েছিল। ওই 233টা আসন পাওয়ার পরপরই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়। কারণ আপনারা জানেন যে 2007 সালে বিএনপি দুঃশাসনের কারণে, অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি ক্ষমতায় ছিল, সেই দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি ঘোষণা হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দখল করে, এবং সেই সময় আমাকে গ্রেফতার করা হয়। ওই সময় নানা ঘাত প্রতিঘাত শুরু হয়। একসময় আমাকে বিদেশে থেকে দেশে ফিরতে বাধা দেয়, আমি জোর করে দেশে ফিরি, তারপর আমাকে বন্দি করে, বিভিন্ন মামলা দেয়। কিন্তু এরপর বাধ্য হয়, যেহেতু জনগণ আন্দোলনে, বাধ্য হয় সরকার নির্বাচন দিতে। আর সেই নির্বাচনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ মহাজোট করেছিল, কিন্তু আওয়ামী লীগ দলীয় ভাবে এককভাবে 233টা সিট পেয়েছিল, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা আসন। সেই থেকে যে চক্রান্তটা শুরু হলো, তখনই আপনারা জানেন যে কিভাবে সেই বিডিআর এর ঘটনা ঘটানো হলো, একটার পর একটা নানা রকম চক্রান্ত, কিন্তু সেগুলি মোকাবেলা করেও বাংলাদেশের মানুষের উন্নয়নের কর্মকাণ্ড আমরা পরিচালনা করি। মাত্র 15 বছর 8 মাসে আমরা সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, এবং 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং 2021 সালে যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, সেই সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়। এই যে জাতিসংঘ এটাকে স্বীকৃতি দেয়, মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে যে আমরা এভাবে এগিয়ে নিয়ে যাই। এবং আপনারা জানেন 2009 সালের পর 4বার একটানা বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার এসে দেশকে উন্নত করে। একটু হিসাব করে দেখেন যে দক্ষিণ এশিয়ায় আর্থসামাজিক সূচকে বাংলাদেশ শীর্ষ স্থান অধিকার করেছিল, এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সকল ব্যবস্থা আমরা জনগণের দোরগোড়ায় নিয়ে যাই। মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করি, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি, যারা একবেলা খেতে পেত না তারা 2, 3 বেলা, 4 বেলা খেতে পারতো, সেই ব্যবস্থা আমরা করেছি। মানুষের গড় আয়ু 73 বছরে উন্নীত হয়েছিল, সাক্ষরতার হার 45% থেকে আমরা 78% উন্নীত করতে সক্ষম হই। শিশু মৃত্যু হার কমিয়ে এনে মানে প্রতি হাজারে 21 জনে আমরা নামিয়ে আনি, যা ছিল 84 জন। মাতৃমৃত্যু হার প্রতি লক্ষে 156 জনে আমরা কমিয়ে আনি, যা ছিল 370 জন। এমনকি বাংলাদেশ একটা দারিদ্র দেশ, যেখানে 41% দারিদ্রের হার ছিল, আমরা সেই দারিদ্রের হার কমিয়ে 18.7 নামিয়ে আনি। অতি দরিদ্র, যা ছিল 25.1, আমরা সেটাকে 5.6 নামাই, এবং আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটু মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, অতি দরিদ্র থাকবে না। এবং আমরা সেই কাজ কিন্তু করে ফেলেছিলাম। 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম, আর বাকি গৃহ নির্মাণের কাজও চলমান ছিল। সেটুকু করতে পারলে আমরা বাংলাদেশ থেকে অতি দারিদ্র একেবারে দূর করতে পারতাম। আমাদের দুর্ভাগ্য যে সেটা সম্ভব হলো না। তারপর মানুষের খাদ্য পুষ্টি নিশ্চয়তার জন্য আমিষের ব্যবহার, আমরা মাছ, মাংস, ডিম, সবজি, ফলমূল উৎপাদন বৃদ্ধি করি, এবং মানুষের আয়ুষ্কাল 73 বছর পর্যন্ত বৃদ্ধি পায়, যা ছিল মাত্র 59 বছর বিএনপি আমলে। খাদ্য উৎপাদনে আমাদের সাফল্য, আমরা 4,92,16,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন করি, যেটা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 1,80,00,000 মেট্রিক টন। বিদ্যুৎ কথা দিয়েছিলাম, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, সেই বিদ্যুৎ উৎপাদনও আমরা বৃদ্ধি করি। 96 সালে সরকার এসে মাত্র 1600 মেগাওয়াট পেয়েছিলাম, এরপরে সেটাকে আমরা উন্নীত করে যাই 4300 মেগাওয়াটে। 2009 সালে এসে দেখি সেটা আবার কমে গেছে, 3200 মেগাওয়াটে নেমে এসেছে। এরপরে আমরা উদ্যোগ নিই
এবং বর্তমানে বাংলাদেশে আমরা বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা 28,562 মেগাওয়াট, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি করে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, সোলার প্যানেল দিয়ে অথবা যেভাবে এখানে যেভাবে দরকার সেভাবে বিদ্যুতের প্রতিটি ঘর আমি আলোকিত করে দিয়েছিলাম। ইন্টারনেট ব্যবহার, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করি এবং ইন্টারনেট ব্যবহারে ট্রেনিং করাই, কম্পিউটার ট্রেনিং করাই, স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিই এবং আমাদের ছেলেমেয়েরাও ব্যবহার করতে শুরু করে এবং ইন্টারনেট ব্যবহার এটা প্রায় 78.55 জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে। মোবাইল সিম, যদিও আমাদের জনসংখ্যা 17 কোটি, কিন্তু মোবাইল সিম ব্যবহার করতে 18,86,40,00,000 সিম ব্যবহার বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের মানুষের সক্ষমতা বাড়ে এবং মোবাইল ব্যবহারটাও আমাদের বৃদ্ধি পায়। তরুণ সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান ব্যবস্থা আমরা করি। আমাদের সিআরআই গবেষণা একটা প্রতিষ্ঠান, তার মাধ্যমে আমরা ইয়াং বাংলা কর্মসূচি তাদের ট্রেনিং দেওয়া, প্রোগ্রাম, ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেভাবে ট্রেনিং দিয়ে তাদের জন্য আমরা ব্যবস্থা নিই এবং মানে নিজের ব্যবসা নিজে করবো, নিজের মাস্টার নিজে হবো, এইভাবে আমরা তরুণদেরকে উৎসাহিত করি এবং তাদেরকে আমরা স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমে আর্থিক ভাবেও তাদের ব্যবস্থা করা হয়। তাছাড়া লার্নিং অ্যান্ড আর্নিং এর একটা কর্মসূচি আমরা বাস্তবায়ন করি, যার মাধ্যমে কম্পিউটার শিখে এবং 9টা ভাষার অ্যাপস তৈরি করে দিই। সেখানে ফ্রিল্যান্সিং ব্যবস্থা, তারা আমাদের সবচেয়ে মজার মানে সবচেয়ে আনন্দের ব্যাপার যে এই প্রায় 7 লক্ষ তরুণ তরুণী এবং সাধারণ মানুষ, এরা কিন্তু প্রায় 7 লক্ষ, তারা ফ্রিল্যান্সিং করে এবং তাদের সার্টিফিকেট, তাদের স্বীকৃতিও আমরা দিয়েছি। এমনকি মাদ্রাসার শিক্ষাকেও আমরা স্বীকৃতি দেই এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিই। এইভাবে আমরা তরুণ সমাজের জন্য কাজ করি। আজকে আমার প্রশ্ন, 2009 এর আগের বাংলাদেশ কেমন ছিল সেটা কি কেউ একটু খুঁজে দেখবে? তখন কি হাতে হাতে আমরা 93 সালে এসে প্রথম মোবাইল ফোনের ডিজিটাল ফোন এবং মোবাইল ফোন উন্মুক্ত করে দিই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে কি ছিল এই দেশের অবস্থাটা, আর কত পরিবর্তন আমরা আনতে পেরেছিলাম, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছিলাম। কারণ এই যে সামাজিক সুরক্ষা, সেবা প্রদান, বহুমুখী কর্মসংস্থান ব্যবস্থা আমরা নেই, আমরা কর্মকর্তার ব্যাংক করে দিই, যে ব্যাংকের থেকে বিনা জামানতে আমাদের তরুণ সমাজ তারা যেন লোন দিতে পারে সে ব্যবস্থা করি। কোম্পানি আইন সংশোধন করে এক ব্যক্তি কোম্পানি করতে পারে সে ব্যবস্থা করে দিই। বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আসতে শুরু করে। আমাদের যারা বর্গা চাষী, কৃষকদের ভর্তুকি দেওয়া, স্বল্প মূল্যে কৃষি উপকরণ যাতে পায়, বিদ্যুতের 20% আমরা ভর্তুকি দিই এবং আমাদের যারা বর্গা চাষী তাদের জন্য বিনা জামানতে কৃষি ঋণ বিতরণ আমরা শুরু করি। আমাদের কোন শ্রেণী, আমি যখন প্রথম সরকার আসি মাত্র 800 টাকা তাদের মজুরি ছিল, 93 সালে আমি 1600 টাকা বৃদ্ধি করি। আর 2009 আসার পর সেই 1600 টাকার থেকে আমি 12,000 টাকায় উন্নীত করে দিয়েছিলাম। সাথে সাথে তাদের টিফিনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, সব ব্যবস্থা এবং তার জন্য ডরমিটরি নির্মাণ করে দিই। আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, যেমন অনগ্রসর মানুষ, তাদের জন্য কাজ করি। আমরা 50 লক্ষ ভূমিহীন মানুষকে বিনামূল্যে 2 কাঠা জমি এবং ঘর তৈরি করে দিয়েছি। এগুলো তাদের কোনো পয়সা খরচ করতে হয় না, সেটা আমরাই দিচ্ছি। আমাদের সময় যেমন হিজড়া, বেদে, আরেকটা গ্রুপ আছে মাল্টা গ্রুপ, যারা শুধু নৌকাই থাকে, এবং কুষ্ঠরোগী, প্রতিবন্ধী, যত অনগ্রসর গ্রুপ প্রত্যেকের বিনামূল্যে ঘর এবং ট্রেনিং এবং জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দেওয়া শুরু করি। বাংলাদেশে একসময় দুর্ভিক্ষ প্রতিনিয়ত লেগে থাকতো, উত্তরবঙ্গে মঙ্গা যেটাকে বলে। আওয়ামী লীগ সরকার থাকলে তো কোনো মঙ্গা তো হতো না,
কোনো মঙ্গা ছিল না, মঙ্গা ভুলে গিয়েছিল, এবং সেখানকার মানুষ দুবেলা তিন বেলা খেতে পেত, যেখানে একটা মানুষের একটা আশার আলো জেগেছিল। সারা বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হতো। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উন্নতিটা করে দিয়েছিলাম সেটা তো মানে সকলেই দেখেছে। এখন আমার প্রশ্ন যে আজকে কি অবস্থা হলো দেশে, যেখানে আমরা প্রবৃদ্ধি প্রায় 7.2 উন্নীত করেছে 2023 সালে। আজকে সেই বাংলাদেশের প্রবৃদ্ধি কোথায় নেমে গেছে আপনারা দেখেন। আমাদের ইউনূস সাহেব ক্ষমতায় এসেছেন আর প্রবৃদ্ধি এখন 1.8%। যে প্রান্তিকে এই 1.81% নেমেছে গত বছরে, ওই প্রান্তিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 6.04 আমরা অর্জন করেছিলাম, যেখানে আগের বছর একই প্রান্তিকে জিডিপি অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছিল 6.04%। ইউনূস সাহেব কিভাবে এই প্রবৃদ্ধিকে এবারে এই বছরের প্রান্তিকে ওই একই প্রান্তিকে 1.8 কেন নামালো সেটা আমার প্রশ্ন। তার উদ্দেশ্যটা কি? গত 5 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি, তার উপর মূল্যস্ফীতি আমরা তো সিঙ্গেল ডিজিটে ধরে রেখেছিলাম, থেকে 9% উপর উঠতে দেয়নি। নেত্রী আবার কানেকশন হচ্ছে, আপনারা লাইনে থাকেন। আপনারা যারা লাইভটি দেখতেছেন, মাননীয় নেত্রীর মোবাইল আমাদের কিছুটা ইন্টারনেটে ডিসকানেক্ট দেখাচ্ছে, আবার আপনাদের মাঝে আসছি। এখানে অনেক মানুষ লাইভ করার কারণে শত শত মানুষ লাইভ করার কারণে ইন্টারনেট একটু স্লো হয়ে গেছে, একটু স্লো দেখাচ্ছে। আপনারা অপেক্ষা করেন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন। এই রনু ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আবার আসছেন, আপনার শোনেন। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয়। আমরা ইনফ্লেশন বেড়েছিল বলে যখন এই 8-9 ভাগ ছিল, তখন আমি 1 কোটি পরিবারের জন্য টিসিবির মাধ্যমে পারিবারিক কার্ড বিতরণ শুরু করেছিলাম। মাত্র 30 টাকা কেজিতে ডাল তেল কিনতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। আমার প্রশ্ন যে কেন জিনিসের দাম বাড়লো, আর এখন এই সময় এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সে তো নিজের ট্যাক্স ফাঁকি দিয়েছে। আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাৎ করেছে। লেবারদের করা মামলায় লেবার কোর্ট থেকে সে সাজাপ্রাপ্ত আসামি, 6 মাসের সাজা তার, এবং লেবারদের কিছু টাকা শোধ দিত, সে বাধ্য হয়েছে আরো টাকা লেবারদের বাকি আছে। এটা তারই কোম্পানি, গ্রামীণ ফোনেরই। আবার এদিকে নিজের ট্যাক্স ফাঁকি দিল, প্রায় 1200 কোটি টাকা তার ট্যাক্স পায়, জনগণ পায়। এই টাকা তো জনগণের কাজে লাগবে, সে ট্যাক্স দেবে না, নিজের ট্যাক্স ফাঁকি দেবে, ট্যাক্স মাফ করাবে। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংক তো সরকারের তৈরি করা ব্যাংক, এটা তো ইউনূসের তৈরি করা না। আমি সরকারে থাকতে 1998 সালে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছিলাম ব্যাংকটা স্থিতিশীল করার জন্য। আজকে সেই ব্যাংকটাও সে নিজে গ্রাব করে নিয়ে যাচ্ছে, যেটা ছিল পাবলিক প্রপার্টি, এটা এখন তার ব্যক্তিগত মালিকানায় নিয়ে এই ব্যাংকের অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। সাথে নিজে ট্যাক্স ফাঁকি দেবে আর মানুষের ট্যাক্স। ইতিমধ্যে আপনারা জানেন যে সে ভ্যাট বসিয়েছে, ট্যাক্স বসিয়েছে, সারচার্জ বসিয়েছে। এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে? ঔষধ, ইন্টারনেট
এলপি গ্যাস, দোকানপাট, রেস্টুরেন্ট সহ প্রত্যেকটা জায়গায় মূল্যস্ফীতি দেখাবে, সব কিছুর দাম বাড়বে। যেখানে আমাদের সময় যে সেই জায়গায় মাত্র ভ্যাট ছিল 5%, সেখানে ক্ষেত্র বিশেষে কোথাও 15%, 19%, 30%, 60% পর্যন্ত সে এক একটা জিনিসে বাড়িয়ে দিচ্ছে। এত ডিটেল বলতে পারবো, আপনারা নিজেরাই ভালো জানেন এবং যারা ব্যবসা করে সেটাই জানেন। সম্পূরক শুল্ক সে বাড়িয়েছে 2 গুণ 3 গুণ। তার উপর রেসিপিতে আমরা যে চাল ডাল তেল বিক্রি করি সেটাও বন্ধ করেছে। শুধু বন্ধ না, সেখান থেকে 33 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞেস করবো, 33 লক্ষ মানুষের কার্ড বাতিল করলো কেন? তারা আওয়ামী লীগের ভোট দেওয়ার কারণে? তাহলে আরো যে 57 লক্ষ মানুষ যে পেত, এই মানুষ তারা কোন দলে? আওয়ামী লীগ তো দলীয়করণ করেন সব ক্ষেত্রে। দরিদ্র মানুষকে সাহায্য করবার জন্য, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে সাহায্য করবার জন্য যে ব্যবস্থা আমরা নিয়েছিলাম, এটা সকলের জন্য এটা প্রযোজ্য ছিল এবং সকল মানুষের জন্যই আমরা করে দিয়েছিলাম। এখানে আমাদের কোনো দলীয় বিষয় ছিল না। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি, মানুষকে মানুষ হিসেবেই গ্রহণ করেছি এবং মানুষের বেঁচে থাকাটাকে সহজ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আজকে সব বন্ধ করে দিল। আর এই যে টাকাটা বেঁচে যাবে এসব পণ্য ক্রয় করার জন্য, টাকাটা কার পকেটে যাবে? এখানে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আরেকটা প্রশ্ন, আমি জুন মাসে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম। জুন মাসে এই 4-5 মাসের মধ্যে এই টাকাগুলি কি করলো? সামাজিক নিরাপত্তার কাজ বন্ধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সেগুলি বন্ধ হয়ে গেছে। বিনামূল্যে বই 1 জানুয়ারি দিতাম, সেটা দিতে ব্যর্থ হয়েছে। আবার এই বই ছাপাতে অতিরিক্ত 700 কোটি টাকা নিয়েছে, তারপরে বই দিতে পারলো না, ব্যর্থ। তারপর আপনারা জানেন যে আমাদের দেশের মানুষের যে সমস্ত সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়েছিল সেগুলো একে একে সব বন্ধ করে দিয়েছে। আমরা ছাত্রছাত্রীদের বৃত্তি দিতাম, প্রায় 4 কোটির উপর শিক্ষার্থী কিন্তু লাভবান হতো, উপকারভোগী ছিল। কোথায় তারা? কেন দিচ্ছে না সেগুলি? বই বন্ধ, বৃত্তি বন্ধ, সবকিছু বন্ধ। তার উপর আমাদের ছাত্ররা যারা মুক্তিযোদ্ধা সন্তান বা আওয়ামী লীগের পরিচিত, আওয়ামী লীগ করে, তাদের ছেলে মেয়েদের পড়তে দেবে না, তাদের সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে, তাদেরকে স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছে। এটা কোন ধরনের আচরণ, কোন ধরনের কথা? ছাত্রলীগকে তারা ব্যান করে। এখানে আমার প্রশ্ন, এই যে যারা সমন্বয়, আপনারা দেখেছেন এর মধ্যে অনেকেই কিন্তু একসময় ছাত্রলীগ করতো। ছাত্রলীগ করতে যে তারপর তারা বিক্রি হয়ে গেছে। এই ইউনুসের অর্থ জামাত এবং ইউনুস এবং জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের অর্থের কাছে তারা নিজেরা বিক্রি করে দেন এবং এই বিক্রি করতে বলেই তারা এখন কত আন্দোলনে এবং সমন্বয় হয়ে গেছে। যে সমন্বয়কদের মধ্যে যারা ছাত্রলীগ করতো তাদেরকে আমি জিজ্ঞাসা করি, তারা কি কোনো নীতিতে বিশ্বাস করে না? তাদের কি কোনো ন্যায় নীতি নাই? যে কি শিক্ষা নিল তারা, যে তারা অর্থের কাছে বিক্রি হয়ে তারা এখন ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে ছাত্রলীগকে ব্যান করায়? তাহলে ছাত্রলীগ যে সমস্ত কাজের জন্য দোষ দেওয়া হয়েছে ছাত্রলীগকে, এখন তো খুব স্পষ্ট যে এই দোষগুলি ছাত্রলীগ করে না, এই সমন্বয়করাই করেছিল, করে ছাত্রলীগের নামে বদনাম দিয়েছে তারা, এবং দিয়ে তারা ঠিক ঝাঁকের গোল ঝাঁকে মিশে গেছে আর বদনাম এদের নামে দিয়ে তাদের ব্যান করেছে। আমার প্রশ্ন, এই ছাত্রলীগ 1948 সালে গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে। এই ছাত্রলীগ ব্যান করবার কি অধিকার আছে তাদের? ইউনুসের কি অধিকার আছে যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অবৈধভাবে দখলকারী যে ক্ষমতায়, তার সব নির্দেশনাই অবৈধ। আজকে তারা সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, সংবিধান প্রেয়াম্বল, সংবিধানকে আজকে সংশোধন করবে, তাদের কে অধিকারটা দিয়েছে? এই সংবিধান গড়ে উঠেছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি দেওয়া, স্বাধীনতার পর।
যারা জনগণের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের দিয়ে গণপরিষদ গড়ে তুলে তারা এই সংবিধান রচনা করে যায়। এই সংবিধান বাতিল করবার কি অধিকার তাদের আছে? কয়েকটা অস্ত্রধারী সন্ত্রাসী গুন্ডামি করে ক্ষমতা দখল করে অমনি বড় বড় কথা, মানুষকে ভাত দিতে পারে না, খাবার দিতে পারে না, ওরা সংস্কার করে। তাদের এই সংস্কারটা কে মানে? কিসের সংস্কার? যেখানে আমাদের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে, সেখানে তাদের সংস্কার করার কি অধিকার আছে? এই উন্নত সরকারের জয় বাংলা, জয় বাংলা, আমরা আছি, শেখ হাসিনার ভয় নয়। জয় বাংলা, আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, আছে শেখ হাসিনা, 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 আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা বীরের বেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের বুঝলে নানা অপপ্রচার চালাচ্ছে, কথায় বলে না ভাই, কথায় বলে না চোরের ভাই বড় গলা, তো ইউনুসের গলা হলো বড়, তাতে আল্লাহ তাআলা আরো বড়। ও তো চোর। সম্পদ আত্মসাৎ করতে লেগে গেছে, আজান দিয়ে হয়ে গেছে। ও তো ভাগে যাবে আপা। আপনারা জানেন এই যে আমরা ট্রাকে করে চাল তেল ডাল দিতে, সেটা বন্ধ করে দিয়েছে। আমার কথা হলো দেশের মানুষ বাঁচবে কি করে? মানুষের বেঁচে থাকার সব পথ বন্ধ, আর আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার। অপপ্রচার হচ্ছে কি, আওয়ামী সরকার আমাদেরকে $240 বিলিয়ন অর্থাৎ 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমার প্রশ্ন, 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করি, তখন বাংলাদেশের জিডিপি পরিমাণ ছিল মাত্র $70 বিলিয়ন মার্কিন ডলার, আর 2023 সালে তা বৃদ্ধি পায় $465 বিলিয়ন মার্কিন ডলারে। 6.5 গুণ আমরা বৃদ্ধি করেছিলাম গত 15 বছরে। উন্নয়ন বার্ষিক বৃদ্ধি পেয়ে $60 বিলিয়ন উন্নীত হয়। গত 15 টাকা ছাপানো হয়েছে। তাও কোভিড যখন শুরু হয় তখন আমরা একটু অধিক পরিমাণে টাকা ছাপিয়ে সকল সাধারণ মানুষকে আমরা, আপনারা জানেন যে ক্যাশ টাকা সকলের হাতে পৌঁছায়। গার্মেন্টস শ্রমিকদের সমস্ত মজুরি টাকা আমি দিয়ে দিই। আমাদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এমনকি রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, বিনামূল্যে টিকা দেওয়া, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সবই আমরা করেছিলাম। তখন আমাদের প্রচুর টাকা লেগেছিল, কিন্তু 15 বছরে তাই আমরা 60,000 কোটি টাকা ছাপিয়েছি। আর আজকে আমরা কি দেখি, গত 4 মাসে, মাত্র 4 মাসের মধ্যে ইউনুস 22,000 কোটি টাকা ছাপিয়েছে, মাত্র 4 মাসে। হিসেব করেন, কোথায় 15 বছর আর কোথায় 4 বছরে কত টাকা ছাপালো। শেয়ার বাজার কিন্তু ধ্বংস, শেয়ার বাজার সব টাকা সে পাচার করে নিয়ে চলে গেছে, কোটি কোটি টাকা। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান একে একে ধ্বংস করে দিচ্ছে। চারিদিকে শুধু হাহাকার, সে ব্যবসায়ী একটা পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কত শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, এখন তারা খেতে পারে না। তার উপর আমাদের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের বিজয়, এটা তো আমাদের গৌরবের বিষয়, সেখানে আঘাত করতে ছাড়েনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 24 বছরের সংগ্রাম আমাদের এই স্বাধীনতা অর্জন। এই স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেই তো আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ নামটাও তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেয়া।
সেই 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী আর এদেশের দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস নামে গ্রুপ করে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। 2 লাখ নারীদের উপর পাশবিক অত্যাচার করে, ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, লুটপাট করে। 1 কোটি মানুষ প্রাণ বাঁচাতে ভারতের মাটিতে আশ্রয় নেয়। দেশের ভিতরে আরো 3 কোটি মানুষ ঘর বাড়ি হারায়। সব পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানের হানাদার বাহিনী। বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতাকারী সেই পরাজিত শক্তি 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করেছিল। হত্যাকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল। জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়া প্রত্যেক কিন্তু এই যুদ্ধাপরাধীদের আপনারা দেখেছেন, তাদের মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাদের তোষামোদ করেছে। কেন? যারা এত বড় অপরাধ করলো, সেই যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়ে জিয়াউর রহমান বের করে নিয়ে আসে। শাহ আজিজকে প্রধানমন্ত্রী করে, মৌলানা মান্নার উপদেষ্টা, আলিম উপদেষ্টা, এইভাবে রাজাকারদের একটা মানে সরকারের এবং পরবর্তীতে এই যে মাসাল্লাহ জারি করে ক্ষমতা দখলকারীরা কিন্তু এই কাজই করে যায়। এবং আজকে আপনারা দেখেছেন এদেরকে যে রাজনীতি করার সুযোগ দিচ্ছে আমাদের সংবিধানে, কিন্তু 12 অনুচ্ছেদ এবং 38 অংশ বিশেষ, সেখানে কিন্তু এদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল যুদ্ধাপরাধীদের। কিন্তু জিয়াউর রহমান সেই সুযোগটা এদের করে দেয়। এমন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়েও আনে এবং তাদেরকে রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করে। ইউনূস আজকে যে ক্ষমতায় আছে আপনারা লক্ষ্য করে দেখবেন, সেই একই কায়দায় সেই যুদ্ধাপরাধীদের নিয়েই কিন্তু তার ওঠা বসা। আজকে জামাত, শিবির এবং জঙ্গিদের সহায়তায় সে ক্ষমতা দখল করেছে এবং ইতিমধ্যে সকল শীর্ষ জঙ্গি যারা ছিল তাদের কিন্তু জেল খাত থেকে ছেড়ে দিয়েছে। আজকে আপনারা দেখেন সেই 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার যত আসামি সাজাপ্রাপ্ত তাদেরকে এগুলো মুক্ত করেছে এবং মামলা খারিজ করে দিয়েছে। হলি আর্টিজানে যে জঙ্গি হামলা হয়েছিল, 2 জন পুলিশ মারা যায় এবং 29 জন মানুষ মারা যায়, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, সাজা দিয়েছি, তাদেরকেও মুক্তি করেছে, তাদের ছেড়ে দিয়েছে। 63 জেলায় 500 জায়গায় বোমা হামলা হয়েছিল, আপনাদের মনে আছে? কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছিল, বেরেনের ভাই মঞ্জুরুল ইসলাম সাহেব, খুলনা মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজ সহ আমাদের অগণিত নেতা কর্মীকে হত্যা করেছিল এবং 500 জায়গায় একসাথে বোমা হামলা। সেই হামলাকারী, সেই জঙ্গিবাদী, বাংলা ভাই, দোসর, এসব কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়ে গেছে। তাদেরকে সব মুক্তি দিয়ে ইউনূস সাহেব বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? জঙ্গি রাষ্ট্র। 10 লাখ অস্ত্র চোরাকার বাড়ি। তখন জামাত ইসলামের সেই ছিল মুজাহিদ বোধহয় না, মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী ছিল জামাত ইসলামের এবং এর সঙ্গে জড়িত ছিল। আজকে দেখা গেল কি সেই 10টা অস্ত্র মামলা সাজাপ্রাপ্ত আসামি, তাদের খালি মুক্তি দিল না, এই যে অস্ত্র পাচার মামলার আসামিদেরও ছেড়ে দিয়েছে এবং তাদের মামলাও খারিজ করে দিয়েছে, তারা এখন মুক্ত। মানে যত রকমের অপরাধী তাদেরকে মুক্তি দিয়ে আজকে বাংলাদেশ একটা সন্ত্রাসী জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। লাশের রাষ্ট্র। তারপর মুক্তিযুদ্ধের সব ইতিহাস সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছে। 30 লক্ষ শহীদের রক্তে লেখাই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা খুব সহজ, কিন্তু একবার ছুঁড়ে ফেলে দেখো বাংলার জনগণ এদের কি শাস্তি দেয়। অবশ্যই অবশ্যই শাস্তি দেওয়া হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকটা যত আমরা ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই,
জয় বাংলা আসবে ধীরে বাংলাদেশে শেখ হাসিনা পীরের দেশে আমি বাঙালি 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 জয় বাংলা নেতা মোদের শেখ মুজিব দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই। আমি বাংলাদেশে একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল। আওয়ামী লীগ ক্ষমতাতে আসার পরে আমি তখন প্রাইভেট সেক্টর সমস্ত টেলিভিশন রেডিও ওপেন করে দিই, খুলে দিই। আজকে প্রায় 44টা টেলিভিশন, সবাই কথা যেগুলি চালু, প্রত্যেকেই কথা বলতে পারতো, টক শো করতে পারতো। আমার সমালোচনা তো অনবরত করে যাচ্ছিল, ওই আমি তো তাকে কখনো বাধা দেইনি। কিন্তু আজকে কি অবস্থা, সকল মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া হোক, অর্থাৎ খবরের কাগজ অথবা টেলিভিশন, এমনকি সোশ্যাল মিডিয়া, সব কিছুতেই তাদের দখল। প্রত্যেক জায়গায় নিউজ তার এজেন্ট বসিয়ে দিয়েছে, কি নিউজ যাবে কি নিউজ যাবে না সেটাও তারা নির্দিষ্ট করে দেয়। এত টাকার অভাব নাই, হাজার হাজার কোটি টাকা গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বিদেশে ব্যবসা বাণিজ্য পেতে নিয়েছে। সেই টাকা দিয়ে বিদেশি পত্রিকা পর্যন্ত তাদেরও টাকা দিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে, করে যাচ্ছে। এইভাবে মানে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের হেয় করার জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছে। প্রায় 300 সাংবাদিক আজকে চাকরি হারিয়েছে, 200-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে, প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে দিয়েছে এবং প্রায় 100 কাছাকাছি সাংবাদিক গ্রেপ্তার। 8 জন সাংবাদিককে হত্যা করেছে সারা বাংলাদেশে এবং প্রত্যেকের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা। মামলার আর কোনো নেই। তার উপর আলোচিত করেছে সবচেয়ে জঘন্য কাজ, সেই পীর মাসায়েক তাদের উপরে হামলা, মাজার দরগা শরীফে হামলা, মসজিদে হামলা, সেগুলি ভাঙচুর, লুটপাট, ভেঙে ফেলা হয়েছে অনেক দরগা শরীফ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের উপর নির্যাতন, মন্দির, গির্জা, প্যাগোডা সব লুটপাট করেছে এবং ভেঙে ফেলেছে বা আগুন দিয়েছে। এই মাত্র 2-3 দিন আগে আপনারা দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের একটা দাবি নিয়ে গেছে, তাদেরকে কিভাবে পুলিশ দিয়ে আক্রমণ করেছে এবং ইউনুস বাহিনী তাদেরকে আহত করেছে, সেটা আপনারা দেখেন। এমনকি একজন সাধু, তাকেও গ্রেপ্তার এবং কাউকে জামিন দেবে না। আইনজীবী, ডাক্তার, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, মানে এদের অত্যাচার থেকে কেউ রেহাই পায়নি। সকলের উপরে সাংবাদিকদের যেমন অত্যাচার করছে, আমার এখনো ভালো ভালো যারা প্রখ্যাত ডাক্তার তাদের উপরে হামলা, তাদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এমনকি মানে অথবা না পারে বদলি সরকারি কর্মকর্তা কর্মচারী 3 জন প্রিন্সিপাল সেক্রেটারি, সাবেক প্রিন্সিপাল সেক্রেটারিকে কারাগারে বন্দী করেছে। ক্যাবিনেট সেক্রেটারি, যে ক্যাবিনেট সেক্রেটারি ইউনুসের মানে শপথনামা পরিচালনা করলো, তার বিরুদ্ধে মামলা। সে কি কাজটা করেছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো? বলেন তো, কত বড় বেইমান মুনাফেক। আপনার দেখে যে তাকে সাহায্য করে তাকেই আগে কোপটা মারে, তাকেই আগে আঘাতটা করে। সরকারি কর্মচারী ওএসডি করা, চাকরি থেকে বের করে দেওয়া, পুলিশকে চাকরি থেকে বের করে দেওয়া, ট্রেনিং দেওয়া, তাদের মধ্যে মিথ্যা অজুহাত কি নাস্তা নিয়ে গন্ডগোল, তাই তাদেরকে বাদ দেওয়া হলো। এই বাদ দেওয়া মানে হলো বাদ দিয়ে ওখানে যাদের ঢোকাবে সেখানে পয়সা খাবে, এটা হলো তাদের কাজ। এখানে কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বা এখনো চাকরিদার, তাদের উপরে হামলা, তাদের পাসপোর্ট বাতিল, তাদেরকে কাউকে ওয়ারেন্ট ইস্যু, কাউকে গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, মানে অপমান এবং এমন অত্যাচার বাংলাদেশে আর কখনো হয়নি। এইভাবে তাদেরকে হয় চাকরিচ্যুত করতে বা অত্যাচার করে যাচ্ছে, মানে সকলের উপর হামলা নির্যাতন করেই সে দেশটাকে
চালাতে চাচ্ছে। দেশ চালাতে তো সম্পূর্ণ ব্যর্থ। ওই ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে গরিবেরকে চাপ দিয়ে উচ্চ হারে সুদ আদায় করা আর রাষ্ট্র পরিচালনার মধ্যে কথা বলছে। তরুণের যাত্রা আর রাষ্ট্র পরিচালনা এটা যে তখন যে এটা সে হারে হারে হচ্ছে তাতে দেশের মানুষও টের পাচ্ছে। ব্যবসা এই মোবাইল ফোনের ব্যবসা আমি দিয়েছিলাম। কথা ছিল মোবাইল ফোনের থেকে যে আয় হবে সেটা গ্রামীণ ব্যাংকে যাবে, 1 পয়সাও দেয়নি। বিদেশি ডোনার যারা গ্রামীণ ব্যাংকে ডোনেশন দিয়েছিল সেটা গ্রামীণ ব্যাংকে যায় নাই। ইউনূস সাহেব গ্রামীণ কল্যাণ ফান্ড করছে প্রথম, আবার সেখান থেকে টাকা দিয়ে মানে প্রায় 54টা বছর ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি, কিন্তু কোনটা ট্যাক্স দেয় না, সব করে ট্যাক্স ফাঁকি দেয়। নিজে ট্যাক্স দেবা না আর অন্য উপরে ট্যাক্স বসাবা, এ আল্লাহ বাংলাদেশে খাটবে না। এই ভ্যাট ট্যাক্স শেখ হাসিনা সরকার শুট করে রাস্তা না ভেঙে দাও, পুড়িয়ে দাও, জামাত শিবিরের আস্তানা। জয় বাংলা, গর্জে উঠুক আর একবার, পালে পালে ইউনুসের দুই গালে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ জাগবে, বাংলাদেশ জাগবে, শেখ হাসিনা আসবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে। আজকে বাঙালি জাতির অস্তিত্ব আবার হুমকির সম্মুখে। কাজে জঙ্গিবাদী ইউনূসকে যত দ্রুত ক্ষমতা থেকে সরানো যাবে ততই দেশের মঙ্গল হবে ইনশাআল্লাহ। মানুষের জীবনে শান্তি ফিরে আসবে, শান্তিতে মানুষ ঘুমাতে পারবে, নিরাপদে চলতে পারবে। এখন তো শান্তিতে ঘুমাতে পারে না, চুরি ডাকাতি প্রতিনিয়ত, এমনকি মানুষ ফোন করে সাহায্য পায় না। আগে যেমন 999 ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ সাহায্য করতো, এখন আর সেটা নাই। দলীয়করণ এমন ভাবে করা বা জঙ্গিবাদ এবং জামাতের এবং বিএনপি লোকদের বসানো, এটাই হচ্ছে। আর বিএনপি জামাত শিবির আর চাঁদাবাজি মাঝপানি, ঘরে ঘরে যে চাঁদা দাও মানে মামলা দেবে, আর নয়তো তাদেরকে মারধর করবে। এই অত্যাচার এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আপনারা যারা প্রবাসে বসবাস করেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা দেশের ভিতরে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত কষ্টে আছে, 14 নেতা কর্মীরা কষ্ট আছে, তারা বন্দি জীবন যাপন করছে, এমনকি তারা ঘরে থাকতে পারে না, ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তাহলে 1 কোটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে জ্বালিয়ে পুড়িয়ে ইউনূস সরকার করেছে। সারা বাংলাদেশ চলছে, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত। আমাদের আওয়ামী লীগ অফিস, বঙ্গবন্ধু ভবন, সব থেকে বড় কথা এই বঙ্গবন্ধু ভবন সে জ্বালিয়ে দিয়েছে। কাজী ইতিহাসকে বিকৃত করা না, জাতির পিতাকে অবমাননা করা এবং বঙ্গবন্ধু ভবন পুড়িয়ে দিয়ে আমাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। কাজী 71-এর প্রতিশোধ নিতে চাচ্ছে। তার বিরুদ্ধে আজকে সকলকে সোচ্চার হতে হবে এবং প্রবাসে বসেও আপনারা সকলে কাজ করেন। আপনারা স্থানীয় ভাবে যারা তাদের সাথে যোগাযোগ করেন, আর প্রবাসী বাঙালি এবং দেশে বিদেশে, দেশে তো মানুষ বেরোতেও পারে না, তাদেরকে মার পিট অত্যাচার করে। কাজে এটা সকলে মিলে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদী শাসক ইউনূসের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে আমার দেশটাকে রক্ষা করি, দেশের মানুষের কল্যাণ করি। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি 2021 থেকে 41, 2021 থেকে 41-এর মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, সেই পরিকল্পনা আমরা নিয়েছিলাম। একজন উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা এবং সেখান থেকে ধাপে ধাপে উন্নত দেশ ইনশাআল্লাহ আমরা করতে পারবো। কাজে এই জল্লাদের হাত থেকে দেশকে আগে মুক্ত করতে হবে, সুদখোর খুনি এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য। এবং আমি আপনাদের আহ্বান জানাই
যে এই মানবতা বিরোধী নিউজ এরা ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। ইনশাল্লাহ এই বাংলায় হবে না, সুদ করে রাস্তা না, এই বাংলায় হবে না। আপনাদের অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন বলে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আপা। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। জয় বাংলা।